This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত নিউজ টপ 9 আমি দীপ আপনাদের সঙ্গে। শুরুতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের খবরে নজর রাখবো, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ধুন্ধুমার পরিস্থিতি। এবিভিপি এবং এসএফআই এর মধ্যে সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। আজিজ সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। আজিজ, কোন ঘটনা থেকে এরকম পরিস্থিতি তৈরি হলো? আমি আসছি তোমার কাছে। আজিজ, সঙ্গে থাকো। এই ছবি আপনারা দেখছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। সেই ক্যাম্পাসে ধুন্ধুমার পরিস্থিতি। এবিভিপি ও এসএফআই এর মধ্যে সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন। আজিজ, কেন তৈরি হলো এরকম পরিস্থিতি? সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢোকে এবং ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালায়। এসএফআই যখন এই তাণ্ডব চালাচ্ছে তখনই এবিভিপির তরফ থেকে তারা প্রতিবাদ জানায়, তারা কলেজ কর্তৃপক্ষকে জানায় এবং তাদের উপরও চড়াও হয় বলে অভিযোগ করছে এবিভিপি। এবং পরবর্তীকালে পুলিশ এসে গোটা বিষয়টি সামাল দেয়। কিন্তু এবিভিপি যে অভিযোগ করছে যে যাদের সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই, সেরকম বহিরাগতরা কলকাতা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালাচ্ছে, এই জিনিস তারা বরদাস্ত করবে না। তারা কর্তৃপক্ষকে জানিয়েছে এবং পুলিশেও তারা জানিয়েছে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তারা আগামী দিনে যদি এই ধরনের তাণ্ডব চলতে থাকে তাহলে তারাও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দীপ, ধন্যবাদ আজিজ। আজকের লাল পোকাদের ব্যানারে দেখতে পাচ্ছেন 32তম কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সম্মেলন ছিল। ওরা এই গেটের বাইরে স্টেজ করে নিজেদের সমাবেশ করছে, নাকি রাজ্য সমাবেশ, আঞ্চলিক সমাবেশ। সেই আঞ্চলিক সমাবেশের পরে লুঙ্গি বাহিনী, বহিরাগত যাদের কাকুর বয়স, তারা ক্যাম্পাসে ঢোকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে। তারা ভেতরে ঢুকে অ্যান্টি ন্যাশনাল স্লোগান করে, ভারত তেরে টুকরে হোঙ্গি ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই সমস্ত কিছু অ্যান্টি ন্যাশনাল স্লোগান করার দরুন আমাদের রাষ্ট্রবাদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে রুখে দাঁড়িয়েছে। প্রত্যেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা যখন বলে যে না, এই ক্যাম্পাসের মধ্যে আর কোনো অ্যান্টি ন্যাশনাল স্লোগান চলবে না, তারা আমাদের 3 জন ছাত্রছাত্রীকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ প্রশাসন ছিল, ওরা ওদের যথাযথ ভূমিকা করেছে। এবার আপনাদের দেখাবো বারাসাত বিশ্ববিদ্যালয়। সেখানেও এবিভিপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল ছাত্র পরিষদের নেতা আলতাফের বিরুদ্ধে এবিভিপির সদস্যদের উপরে হামলার অভিযোগ। দুই পক্ষের মধ্যেই বচসা, গড়ায় হাতাহাতি এবং মারামারিতে। এই ঘটনায় 2জন এবিভিপির সদস্য গুরুতর জখম বলে দাবি করেছে সংগঠন। আহত 2জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। আপনারা নিয়ে এসেছিলেন? আগামী বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে এটি রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিল। সেই উপলক্ষেই আজকে ইউনিভার্সিটিতে বিভিন্ন পারমিশন হোক, বিভিন্ন কাজের জন্য তারা গিয়েছিল। তাদেরকে বেধড়কভাবে বিশাল মারধর করা হয়। কতজন আছে ইউনিভার্সিটিতে? 5:30 নাগাদ আমাদের একটা ছেলে তাকে এরকম ধরে চড়থাপড়া মারে। একটা নাম আলতাফ বলে একটা ছেলে। কথা বলতে এসেছি যে আমরা একটা খবর পেয়েছি যে ভিতরেই আছে, হোস্টেলের ভিতরেই আছে। দ্যাট টাইম ওরা আমাদের কার্যকর্তাদের ধরে ভিতরে, তারা এখন হসপিটালে ভর্তি আছে, কার্যকর্তাদের ধরে মাটিতে ফেলে মারে, তাদের কিন্তু গলায় ঘাড়ে তাদেরকে ব্লেড চালায়। ক্যাম্পাসে হামলার তদন্তে যাদবপুরে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের। সন্ধ্যায় যাদবপুর ক্যাম্পাসে যায় ফরেন্সিক টিম। অরবিন্দ ভবনে ফরেন্সিক পরীক্ষা। ফটোগ্রাফি করা হয়েছে বিভিন্ন জায়গার। অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য এবং নমুনা সংগ্রহের কাজ চলেছে। ঘটনায় রাতে সিসি ক্যামেরার ফুটেজ তুলে দেওয়া হবে পুলিশের হাতে, জানিয়েছিলেন উপাচার্য। যদিও উপাচার্য গঠিত তদন্ত কমিটির কাজের অগ্রগতি নিয়ে ধোঁয়াশা।
পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ক্যাম্পাসে পুলিশ এসে পৌঁছেছে এবং তার সঙ্গে পাশে আরেকটা ছবি দেখাচ্ছি সন্ধ্যাবেলা যাদবপুরে পৌঁছে ফরেন্সিকের টিম। ওনাদের যা যা চাওয়া সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। আপনারা ফুটেজ পাঠিয়েছিলেন বলেছেন, আবার আমরা দেখছি, আমরা কথা বলছি, ওটা আগে কি ফুটেজ আমরা কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে আমি বাইরে ডিসকাস করতে পারবো। আপনারা এর বুঝে অনলাইনে ফুটেজ পাঠিয়েছিলেন? ঘটনার প্রেক্ষিতে আজকে পুলিশ এসেছিলেন কমিশনার 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনার বিষয়েই কথা বলতে কে এসেছিলেন, মানে এসিপি এসেছিলেন মনোজ ঝা। আপনারা কি ফুটেজ কিছু পাঠিয়েছিলেন? আমরা ওটা প্রসেসে আছে, আমরা কথা বলছি। একটা কমিটি একটা টুইটার পোস্ট করে বলেছে যে দেশ বিরোধী করেছিলেন এবং সেখানে তিনি বলছেন দেশ বিরোধী এবং বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দেওয়ালে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, যা যা থাকবে যদি বলেন আমরা দেখবো। আপনারা কি ব্যবস্থা নেবেন? হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ করে দেবেন? যা যা আছে তা দেখবো, আমরা কথা বলবো। না আপনারা এতদিন দেখেননি ওখানে যে ওখানে লেখা রয়েছে এগুলো? নিশ্চয়ই দেখছি, কথা বলছি। এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই যা। এর আগেও মোছা হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছে। তাহলে সেটা আবার মুছে দেওয়া হবে? হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব। অল স্টেক হোল্ডার মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে, আপাতত একটা স্টুডেন্টস রিড্রেসাল যে গ্রিভেন্স সেল আছে সেটাকে ডিজলভ হয়েছে, বুদ্ধদেব চৌধুরী নেতৃত্বে ছিলেন, সেটা ডিজলভ হয়েছে। আর হয়েছে একটা ট্রাইপার্টি মিটিং করার কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্টুডেন্টসরা এবং গভর্নমেন্টের পক্ষ থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। সামগ্রিকভাবে ওদের কিছু বক্তব্য আছে ছাত্রদের, ছাত্র ইউনিয়ন সহ যদি আরও কিছু থাকে সেটা অনুরোধ করেছেন। উপাচার্য মহোদয় ডিপার্টমেন্টকে একটা অনুরোধ করবেন যে একটা ট্রাইপার্টি মিটিং করা যায় কিনা, সে বিষয়ে আমরা যদি কোনো পদক্ষেপ মানে ইতিবাচক পদক্ষেপ পাই আমরা নিশ্চয়ই কথা বলব। যাদবপুরে যেভাবে মাঝরাত্রে হামলা করেছে বিজেপির গুন্ডারা, অবিলম্বে গ্রেফতার করা দরকার। কেন গ্রেফতার হচ্ছে না? গ্রেফতারি না হওয়াতে এই গুন্ডাগর্দির রাজনীতি, গুন্ডা রাজের রাজনীতি উৎসাহ পাচ্ছে, মদত দেওয়া হচ্ছে সরকারি চেয়ারে বসে। কেন এখনো অ্যারেস্ট হয়নি? ছবি রয়েছে তো। এ তো ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল, বলেন না বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল? পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নাম নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেজন্য ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। এবার যাদবপুরের তদন্ত কমিটি ছাড়লেন অরুণাশিস গোস্বামী। আগেই তদন্ত কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন শুভ শঙ্কর সরকার, আর এবার যাদবপুরের তদন্ত কমিটি ছাড়লেন অরুণাশিস গোস্বামী। সুমন মহাপাত্র সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তার মানে যে তদন্ত কমিটি কে চেয়ারম্যান হবেন সেটা নিয়ে যেমন ধোঁয়াশা তৈরি হয়েছিল, অগ্রগতি নিয়ে তদন্তের একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, আরও একজন সদস্য ছাড়ায় তাহলে কি এবার তদন্ত কমিটির ভার আরও খানিকটা লঘু হয়ে গেল? দেখো, একেবারেই তাই। তার কারণ হচ্ছে এর আগে শুভ শঙ্কর সরকার তিনি পদত্যাগ করেন, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটিটাকে রিস্ট্রাকচার করেছিল, কিন্তু দেখা যাচ্ছে আরো একজন এক্সিস্টিং মেম্বার তিনি পদত্যাগ করে দিলেন এবং তিনি বলেছেন যে কম্পিটেন্ট অথরিটি থেকে তাকে পারমিশন নিতে হবে। এছাড়াও একাধিক বক্তব্য তার রয়েছে, ফলে বারবার এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত ধাক্কা খাচ্ছে। 27 তারিখে এদের মিটিং হওয়ার কথা ছিল, সেদিন হয়তো অরুণাশিস গোস্বামী থাকবেন না, ফলে তদন্ত কমিটির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠছে। ধন্যবাদ সুমন। ছাব্বিশ হাতে চাকরি বাতিল, হয়নি নতুন নিয়োগ, ফলে আপাতত যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের। 31 আগস্টের মধ্যে নতুন নিয়োগের দায়িত্ব ছিল রাজ্যের, কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় আপাতত আনটেন্টেডদের চাকরি টিকিয়ে রাখতে সফল হলো রাজ্য। চাল আর কাঁকড় আলাদা হয়নি, তাই মুড়ি মিছিরি এক দরের মতোই দাগিদের সঙ্গে চাকরি গিয়েছিল বহু যোগ্য শিক্ষক শিক্ষিকার। 2016 সালের গোটা এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। কেঁদে কুল পাননি যোগ্য চাকরিহারারা, তবে আপাতত তারা একটু স্বস্তি পেলেন। নতুন করে দায়ের হয়েছে অন্তর্বর্তী আবেদন। অন্তর্বর্তী আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত নন টেন্টেডদের চাকরিতে বহাল রাখার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশ ছিল স্কুলের স্বাভাবিক কাজকর্ম চালাতে 31শে অগস্টের মধ্যে নতুন নিয়োগ সেরে ফেলতে হবে, প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। তবে 31শে অগস্টের মধ্যে বিপুল নিয়োগ সম্ভব হচ্ছে না। এই মর্মে সুপ্রিম কোর্টে সময় বাড়ানোর আর্জি করে এসএসসি। জমা দেওয়া হয় একটি নতুন অন্তর্বর্তীকালীন আবেদন। এসএসসি আবেদন করে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাতিল প্যানেলে যারা অযোগ্য বা দাগী বলে চিহ্নিত হননি সেই সমস্ত শিক্ষকদের চাকরি বহাল রাখার অনুমতি দিক আদালত। বোর্ড একটা এমএ ফাইল করেছে, সেই এমএ ফাইলে এক্সটেনশন চেয়েছে এই প্রসেসের সময়ের, এবং তাতে টিচারদের চাকরির এক্সটেনশনও চাওয়া হয়েছে। তো সেটা 31শে আগস্ট যেহেতু আসন্ন, আর এর মাঝখানে সুপ্রিম কোর্টও ছুটি রয়েছে, তো মেনশন করানো হয়েছিল। সেক্ষেত্রে চিফ জাস্টিস যেটুকু বলেছেন যে যদি এর মধ্যে না ওঠে তাহলে যতদিন না উঠবে ততদিন এই প্রোটেকশনটা কন্টিনিউ হবে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আবেদন করে এসএসসি, কিন্তু সেই বেঞ্চ এদিন না বসায় প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ যতক্ষণ না পর্যন্ত এই আবেদনের ভিত্তিতে চূড়ান্ত শুনানি করছে ততক্ষণ পর্যন্ত অযোগ্য বলে যারা চিহ্নিত হননি তারা কাজ চালাতে পারবেন। বাংলা কেউ পাচ্ছে এটা দুর্ভাগ্যের। সকলের জন্য বাংলা যে সরকার তারা ভাবো, সবাই তারা সাধারণ মানুষ, সবাই তারা সাধারণ পরিবারের, সবারই জীবনে স্বপ্ন নিয়ে তারা চাকরি করতে গেছিল। তাই সরকার এই ব্যাপারটা ফ্লেক্সিবল হোক। নতুন শুনানির দিন পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি আপাতত সুরক্ষিত থাকছে, ফলে হাজার হাজার শিক্ষকের জন্য আপাতত স্বস্তি তো বটেই। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। পাকচর প্রদীপ্ত বসুর নামে তোলা 2টি সিম কার্ড সক্রিয় পাকিস্তানে। এসটিএফের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দিল্লিতে মেডিকেল ট্যুরিজমের ব্যবসা ফেঁদে বসেছিল প্রদীপ্ত। বাংলাদেশ থেকে আসা রোগীদের দিল্লিতে চিকিৎসার বন্দোবস্তের আড়ালে নিয়মিত যোগাযোগ রাখত পাক গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গে। বাংলাদেশ থেকে আসা রোগীদের মারফত ভারতীয় সিম পাচার করত প্রদীপ্ত, খবর এসটিএফ সূত্রে। যাদবপুরের ঘটনার তদন্তে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলো ফরেনসিক। সিসিটিভি ফুটেজের হ্যাশ ভ্যালু সংরক্ষণ, ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পাশাপাশি তার হ্যাশ ভ্যালু সংরক্ষণ। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত এই বিষয়ে বুঝিয়ে বলবেন। সুপ্রিয়। দীপ, আজ কয়েক ঘন্টা আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে 6 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল যায় এবং তারা গিয়ে ঘটনার দিন রাতে যে জায়গাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই জায়গা ঘুরে দেখার পাশাপাশি অরবিন্দ ভবনে থাকা যে সিসিটিভির ডিভিআর, সেখান থেকে তারা যে সিসিটিভি ফুটেজ শুধুমাত্র নয়, তার পাশাপাশি ডিজিটাল এভিডেন্স হিসাবে হ্যাশ ভ্যালু তৈরি করে সেটাও কিন্তু নথিভুক্ত করা হয়েছে। আর এই হ্যাশ ভ্যালু তৈরি করে সেটা নথিভুক্ত করার পেছনে যেটা অন্যতম কারণ, যে পরবর্তীতে যদি কখনো কোনো রকম ভাবে এই সিসিটিভি যে ফুটেজ সেটা যদি টেম্পার্ড করা হয় বা সেটাকে পরিবর্তন করার কোনো রকম চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই হ্যাশ ভ্যালু তৈরি করে সেটা নথিভুক্ত করে রাখলে সে ধরনের কোনো রকম কোনো প্রচেষ্টা বা কাজ হলে সেটা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সেই বিষয়টা আইডেন্টিফাই করা যাবে বা সেটা ধরা পড়বে। আর সেই কাজটাই আজকে ফরেনসিক এক্সপার্টদের তরফ থেকে করা হয়েছে এবং তার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে রেজিস্ট্রার, তার সঙ্গেও কিন্তু কথা বলে ঘটনার দিন কাদের কাদের উপস্থিতি ছিল এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের দলের সদস্যরা তারা কথা বলেন এবং এই হ্যাশ ভ্যালু নথিভুক্ত করে সেটাও কিন্তু তারা সংগ্রহ করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়।